সন্ধ্যার পর থেকে ঘরের বাতাস যেন জমাট বরফের মতো ভারী হয়ে আসে। আমার প্রাপ্তবয়স্ক ছেলে অরিত্র এখন আর সহজভাবে তাকায় না। তার দৃষ্টিতে এমন একটা স্থিরতা আছে, এমন একটা গাঢ় অন্ধকার, যা আমার হৃৎপিণ্ডকে শীতল করে দেয়। এই দৃষ্টির তীব্রতা এমনই যে প্রথম বাক্যটি শুরু করার আগেই আমার শরীর জুড়ে এক তীব্র, অচেনা অস্বস্তি নেমে আসে। হ্যালো আমার পরিবারের সদস্যরা, কেমন আছো সবাই? বেশি কথা বলবো না। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। চলুন গল্পে যাওয়া যাক। গত কয়েক সপ্তাহ ধরে অরিত্রের আচরণে যে পরিবর্তন এসেছে তা ব্যাখ্যা করার মতো ভাষা আমার জানা নেই। প্রথমে ভেবেছিলাম অফিসের চাপ বা ব্যক্তিগত কোনো সমস্যা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টা কেবল মন খারাপের নয়, এর কেন্দ্রে যেন আমিই রয়েছি। আজ সকালে আমি যখন রান্নাঘর থেকে কফি নিয়ে বারান্দায় যাচ্ছিলাম, ঠিক তখনই অরিত্র তার ঘর থেকে বেরিয়ে এলো। সে স্বাভাবিকভাবেই তার ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিল, কিন্তু যখনই সে আমাকে দেখল তার গতি থমকে গেল। সে আমার দিকে তাকাল। কেবল তাকানো নয়, যেন সে আমার শরীরের উপর দিয়ে তার দৃষ্টিকে ধীরে ধীরে টেনে নিয়ে গেল। আমার পরিহিত সাধারণ সুতির শাড়ির ভাঁজ থেকে শুরু করে আমার কপালের বিন্দু পর্যন্ত তার চোখ যেন কিছু খুঁজছিল, যা কোনো ছেলের চোখে মায়ের জন্য থাকা উচিত নয়। এক লহমায় আমার গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিছু দরকার, অরিত্র? আমার কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে ভেসে এলো। সে দ্রুত চোখ নামিয়ে নিল, যেন অপরাধীর মতো ধরা পড়ে গেছে। সে কাঁপানো গলায় বলল, না মা। কফি খাচ্ছ? ভালো। এই সামান্য প্রতিক্রিয়া, এই অপরাধবোধের ছিটে, আমার ভেতরে সন্দেহ আর লজ্জার প্রথম ঢেউটা তুলে দিল। মা হিসেবে আমার জীবন ছিল অরিত্রকে ঘিরে। স্বামীকে হারানোর পর গত 15 বছরে আমি তাকে তিল তিল করে বড় করেছি। সে আমার পৃথিবী, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। কিন্তু এই মুহূর্তে সেই ছেলেটির চোখে আমি যা দেখলাম তা মা ও সন্তানের পবিত্র সম্পর্কের সীমানা ছাড়িয়ে অন্য কোনো নিষিদ্ধ অঞ্চলের আভাস দিচ্ছিল। আমার শরীরের প্রতিটি শিরাউপশিরা যেন এই সন্দেহকে অস্বীকার করতে চাইল, কিন্তু অরিত্রের আচরণ আমাকে প্রতিনিয়ত সেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। এখন সে প্রায়শই আমার আশেপাশে থাকে। অকারণে। আমি ঘরে কাজ করছি, সে এসে দরজায় দাঁড়াবে, নির্বাক। আমি বই পড়ছি, সে পাশে এসে চেয়ারে বসবে, নিঃশব্দে। এই নীরব উপস্থিতি আমাকে পাগল করে দেয়। মনে হয় সে যেন আমার প্রতিটি গতিবিধি অনুসরণ করছে, যেন আমার পোশাক বা ভঙ্গিমার কোনো পরিবর্তন লক্ষ্য করার চেষ্টা করছে। এই মনোযোগের অতিরিক্ত ভারে আমার নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে যায়। গত মঙ্গলবার স্নান সেরে আমি যখন আমার আলমারি থেকে নতুন একটি শাড়ি বের করছিলাম, তখন হঠাৎ অরিত্র ঘরে ঢুকে পড়ল। সাধারণত সে নক না করে আসে না, কিন্তু সেদিন সে কোনো শব্দ করেনি। আমি চমকে উঠে দ্রুত নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। অরিত্র, কি হয়েছে? আমি প্রায় ধমকে উঠলাম। সে আমার দিকে না তাকিয়ে যেন ঘরের দেওয়ালের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো ছিল রক্তাভ, কপালে ঘামের চিকচিকে ফোঁটা। সে খুব নিচু গলায় বলল, না মানে মা, তোমার ওষুধটা নিতে ভুলে গেছো মনে হলো। আমি হতভম্ব হয়ে দেখলাম তার হাতে কোনো ওষুধের পাতা নেই। তার দৃষ্টি আমার দিকে ফিরল, সেই দৃষ্টি যা আমাকে অস্থির করে তোলে। সেই মুহূর্তে মনে হলো সে কেবল আমার পোশাকের দিকে নয়, আমার শরীরের ভঙ্গিমা, আমার চেহারার পরিবর্তন, সবকিছু যেন তীব্র অনুসন্ধিৎসা নিয়ে দেখছে। এই দৃষ্টিতে কামনার আভাস না থাকলেও এক প্রকার নিষিদ্ধ অধিকারের ইঙ্গিত ছিল, যা আমাকে গুটিয়ে নিতে বাধ্য করল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আমাকে তার এলোমেলো আচরণের একরাশ অস্বস্তি আর মানসিক যন্ত্রণায় ডুবিয়ে দিয়ে। আমার রাতের ঘুম চলে গেছে। যখনই চোখ বন্ধ করি, কেবল অরিত্রের সেই স্থির, জিজ্ঞাসু মুখটা দেখতে পাই। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। আমার বয়স হয়েছে, শরীরের ভাঁজে সময়ের ছাপ পড়েছে। তবুও কেন অরিত্র এমন করছে? আমি নিজেকে ধিক্কার দিই। একজন মা কেন এমন জঘন্য কথা ভাববেন? কিন্তু তার আচরণ আর আমার ভেতরের ভয়, এই দুটি মিলে এক ভয়ঙ্কর দেয়াল তৈরি করেছে, যা আমাদের সম্পর্কের স্বচ্ছতাকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে। আমি এখন ঘরে এমন পোশাক পরি যা দিয়ে শরীর পুরোপুরি আবৃত থাকে। আমি উজ্জ্বল রং এড়িয়ে চলি, এমনকি রান্না করার সময়ও খুব সাধারণ পুরনো শাড়ি পরি। আমি বুঝতে পারি না আমি কি নিজেকে আড়াল করছি নাকি নিজের ভয়কে প্রতিষ্ঠা করছি। আমি মনে মনে ঠিক করে ফেলি যে এখন থেকে তার সাথে সামান্যতম ব্যক্তিগত কথা বা হাসি ঠাট্টাও করব না।
তার প্রতি আমার স্বাভাবিক স্নেহের প্রকাশও যেন নিষিদ্ধ হয়ে যায়। গত শনিবার রাতে আমাদের খাবার টেবিলে এক অসহনীয় নীরবতা নেমে এসেছিল। আমি খুব সাবধানে অরিত্রের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলছিলাম, আবহাওয়া নিয়ে, অফিসের কাজ নিয়ে। সে ছোট ছোট জবাব দিচ্ছিল, কিন্তু তার চোখ বারবার আমার হাতে, বিশেষ করে ডান হাতের কনুইয়ের কাছে গিয়ে স্থির হচ্ছিল। অরিত্র, এভাবে কি দেখছিস? আমি এবার আর পারলাম না, প্রশ্নটা করেই ফেললাম। আমার কণ্ঠস্বর ছিল কঠোর। সে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, যেন আমি তার গোপন চুরি ধরে ফেলেছি। কিছু না, মা। তুমি ঠিক আছো? তার কণ্ঠে উদ্বেগ ছিল, কিন্তু আমার কাছে মনে হলো এটা তার কৌশল। আমি রুক্ষভাবে বললাম, আমি কেন ঠিক থাকব না? তোর এই অস্বাভাবিক আচরণেই আমি ঠিক থাকতে পারছি না। আমার কথা শুনে সে যেন পাথরের মতো জমে গেল। তার চোখে রাজ্যের হতাশা নেমে এলো। কিন্তু সে কোনো প্রতিবাদ করল না, কোনো কৈফিয়ত দিল না। শুধু ধীরে ধীরে মাথা নিচু করে খাবার শেষ করল এবং নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। তার নীরবতা আমাকে আরো কষ্ট দেয়। তার নীরবতা আমাকে দোষী সাব্যস্ত করে, যেন আমি তার প্রতি কোনো গোপন পাপের ইঙ্গিত করছি। আমার মনে হলো আমি একা। এই গোপন লজ্জা আর মানসিক যন্ত্রণা কাউকে বলার নয়। আমার বন্ধু, আত্মীয় স্বজন, কাউকে কিছু বলা সম্ভব নয়। কি বলবো? যে আমার প্রাপ্তবয়স্ক ছেলের দৃষ্টিতে আমি এক নিষিদ্ধ আগ্রহের ছায়া দেখেছি। এই কথা উচ্চারণ করলেই সমাজের চোখে আমি ঘৃণার পাত্রী হয়ে যাব, আর আমার ছেলে চিরকালের জন্য কলঙ্কিত হবে। ফলে আমি নিজের ভেতরেই এই নরক যন্ত্রণা পুষতে লাগলাম। আমার এই সন্দেহ একদিন চরম সীমায় পৌঁছাল। সেদিন ছিল সোমবার। আমি বারান্দায় দাঁড়িয়ে জল দিচ্ছিলাম। অরিত্র আমার পিছন দিকে এসে দাঁড়াল। আমি তার উপস্থিতি অনুভব করতে পারলাম। তার নিঃশ্বাস আমার কাঁধের খুব কাছে এসে পড়ছিল। আমি ভয়ে জমে গেলাম। আমার মনে হলো, এই বুঝি সেই চূড়ান্ত মুহূর্ত যখন সে তার নিষিদ্ধ উদ্দেশ্য প্রকাশ করবে। আমি দ্রুত জল দেওয়া থামিয়ে ঘুরে দাঁড়াতে যাব, ঠিক তখনই অরিত্র আমার হাত ধরে ফেল। না, সে আলতোভাবে ধরেনি। সে আমার কবজিটা শক্ত করে চেপে ধরল। আমার মনে হলো আমার শরীরের বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। মা, দয়া করে ভেতরে এসো। তার স্বর ছিল চাপা, কিন্তু তাতে এক ধরনের অনুনয় এবং জরুরি ভাব মিশেছিল। আমার মনে পড়ে গেল আমার ঠিক করা শারীরিক সীমার কথা। আমি রাগে, লজ্জায়, ঘৃণায় কাঁপতে শুরু করলাম। আমি তীব্রভাবে হাত ছাড়িয়ে নিতে চাইলাম। অরিত্র, তোর সাহস! আমি চিৎকার করতে গিয়েও থেমে গেলাম। সে চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। তারপর আমার দিকে তাকাল। সেই দৃষ্টি স্থির, তীব্র, কিন্তু আজ তাতে কোনো অন্ধকার নেই, কেবল এক গভীর, অসহনীয় যন্ত্রণা। মা, আমি জানি তুমি আজকাল কি ভাবছ, সে শান্ত অথচ ভাঙা ভাঙা গলায় বলল। কিন্তু তুমি ভুল করছ। আমি তোমাকে হারাতে চাই না, মা। আমি হতবাক হয়ে গেলাম। এই কথা শুনে আমার রাগ কিছুটা কমল, কিন্তু রহস্যের পর্দা আরো ঘন হল। আমি হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকালাম। এই কথার মানে কি? আমি তাকে হারাতে চাই না মানে? ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। অরিত্র সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিয়ে বারান্দার রেলিং থেকে মুখ তুলে পাশের বাড়ির দিকে তাকাল। তারপর সে দ্রুত আমাকে টেনে ভেতরে নিয়ে এলো এবং ঘরের দরজা বন্ধ করে দিল। তুমি কি তোমার প্রতিবেশীদের দেখছ, অরিত্র? কি হচ্ছে ওখানে? আমি জিজ্ঞেস করলাম। অরিত্র এবার শান্ত হল। যেন সেই মুহূর্তে প্রতিবেশী নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। সে শুধু আমার দিকে এমনভাবে তাকাল, যেন সে আমাকে দেখছে না, আমার ভেতরের কোনো অদৃশ্য ক্ষত দেখছে। মা, সে বলল, তোমার কি মনে নেই? গত সপ্তাহে তুমি কতবার সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়েছিলে? আমার মনে হচ্ছে তোমার ভারসাম্য ঠিক নেই। তুমি আজকাল প্রায়শই মাথা ঘোরার কথা বলছো। তাই আমি চাই তুমি কিছুদিন একদম বিশ্রামে থাকো। বাইরে যাওয়া বন্ধ করো। তার এই কথাগুলো আমার সন্দেহের আগুনে সামান্য জল ঢালাল বটে, কিন্তু তার অতি উদ্বেগটা আরও রহস্যজনক লাগল। আমার সামান্য মাথা ঘোরা নিয়ে সে এত আতঙ্কিত কেন? কেন সে আমাকে এমনভাবে দেখছে, যেন আমি আজ বা কালই ভেঙে পড়ব? আমার ভেতরের সন্দেহ ও লজ্জা আর মানসিকভাবে চুপ থাকার ক্ষমতারা, এই মানসিক দ্বন্দ্বে আমি আর থাকতে পারছিলাম না। আমি সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, হয় আমি সত্যিটা জানব, নয়তো এই বাসা ছেড়ে কোথাও চলে যাব। পরের দিন সকালে অরিত্র যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আমি খুব সাবধানে তার ঘরের মধ্যে ঢুকলাম। তার টেবিল, তার আলমারি, সবকিছু এলোমেলো।
সাধারণত সে এমন অগোছালো থাকে না। আমার মন বলল, আসল সত্য হয়তো এই অগোছালোর মধ্যেই লুকিয়ে আছে। আমি তার ড্রয়ার খুললাম। কিছু কাগজপত্র ছিল সেখানে, পুরনো বিল, সেমিনার পেপারস। কিন্তু হঠাৎই এক পুরনো ম্যাগাজিনের নিচে ভাঁজ করা কয়েকটি কাগজ আমার চোখে পড়ল। কাগজগুলো ছিল ল্যাব রিপোর্ট, একটি পরিচিত বেসরকারি হাসপাতালের ল্যাব রিপোর্ট। আমি কাঁপতে কাঁপতে সেটা তুলে নিলাম। তারিখটা প্রায় 3 মাস আগের। রিপোর্টে একটি নাম লেখা ছিল, আমার মায়ের নাম। সেখানে আমার নাম, বয়স এবং পাশে লেখা ছিল কিছু রক্ত পরীক্ষা ও স্ক্যানের ফলাফল। আমি যখন রিপোর্টে উল্লিখিত কিছু সাংকেতিক শব্দ বুঝতে পারছিলাম না, তখন আমার চোখ গিয়ে পড়ল তার নিচে হাতে লেখা একটি চিরকুটের দিকে। অরিত্রের হাতে লেখা। সেখানে ইংরেজিতে দ্রুত হাতে লেখা ছিল, রিপোর্ট ইজ কনফার্মড। স্টেজ 2, নিড ইমিডিয়েট ইন্টারভেনশন। Don't tell Ma she will panic and lose her fight. Tell her she's stressed. I need to arrange the second mortgage and get the final appointment with Der Dastader by next week. She must not know I know. রিপোর্টটি নিশ্চিত হয়েছে। দ্বিতীয় ধাপ, অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। মাকে বলো না, উনি ভয় পেয়ে লড়াই করার শক্তি হারাবেন। ওনাকে বলো যে উনি চিন্তায় আছেন। আমাকে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় বন্ধকের ব্যবস্থা করতে হবে এবং দস্তিদারের সাথে চূড়ান্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। উনি যেন না জানতে পারেন যে আমি জানি। আমার হাত থেকে রিপোর্টটা খসে পড়ল। গোটা ঘর যেন আমার চারপাশে ঘুরতে লাগল। সেকেন্ড মর্গেজ, দস্তিদারের অ্যাপয়েন্টমেন্ট। স্টেজ 2, অরিত্রের অস্বাভাবিক আচরণের আসল কারণ এখন জলের মতো স্পষ্ট। সে আমার দিকে স্থির চোখে তাকাত, কারণ সে আমার শরীরের রং, আমার ত্বকের ফ্যাকাশে ভাব, আমার চোখের নিচে গভীর হওয়া কালি, আমার প্রতিটি হাঁটাচলার ভঙ্গিমা দেখছিল। সে দেখছিল আমি কি দুর্বল হচ্ছি, আমি কি ভেঙে পড়ছি। সে ঘরে আসতো আমার উপস্থিতি নিশ্চিত করতে। সে দ্রুত বেরিয়ে যেত, কারণ সে লজ্জাবোধ করছিল না। সে হয়তো তার ভেতরের ভয় আড়াল কর। সে আমার এর দিকে নয়, আমার স্বাস্থ্য আর শরীরের লক্ষণের দিকে তাকাচ্ছিল, যা আমি অনুভব করতে পারিনি। আমার সামান্য মাথা ঘোরা বা সিঁড়িতে হোঁচট খাওয়া তার কাছে ছিল রোগের নিশ্চিত হওয়ার লক্ষণ। আর আমি কিনা সেই পবিত্র ভালোবাসাকে নিষিদ্ধ কামনার আবরণে মুড়ে দিয়ে নিজেকে এক গভীর লজ্জার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আমার ভেতরের যন্ত্রণা, আমার সন্দেহ, আমার নীরবতা, সবকিছু ছিল এক ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির ফসল। অরিত্রের সেই চাপা কণ্ঠস্বর কানে বাজল, আমি তোমাকে হারাতে চাই না, মা। এই কথাটি কামনার নয়, এই কথাটি ছিল জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ছেলের চরম আত্মত্যাগের শপথ। আমি মেঝেতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। এটা আনন্দের কান্না ছিল না, ছিল চরম অনুশোচনা আর গভীর ভালোবাসার কান্না। আমার ছেলে আমার জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন, তার সঞ্চয়, তার শান্তি, সবকিছু গোপনে বাজি ধরছিল, আর আমি তাকে ভুল বুঝে এক নিষিদ্ধ সন্দেহের অন্ধকারে ঠেলে দিয়েছিলাম। আমরা যা দেখি তা সব সময় সত্য নাও হতে পারে। গভীর ভালোবাসা প্রকাশের ধরন কখনো কখনো ভুল বার্তা দেয়। অরিত্রের স্থির দৃষ্টিতে যে নিষিদ্ধ আবহাওয়া আমি অনুভব করেছিলাম, তা ছিল আসলে এক নীরব আত্মত্যাগ। আমার ছেলে তার মাকে পৃথিবীর সবচেয়ে পবিত্র বস্তু হিসেবে দেখছিল, যাকে রক্ষা করার জন্য সে নিজের সর্বস্ব দিতে প্রস্তুত ছিল। এই ভুল বোঝাবুঝি প্রমাণ করে দিল, পারিবারিক বন্ধন আর আত্মত্যাগের ভাষা সবসময় সহজ হয় না। কখনো কখনো তা নীরব যন্ত্রণার রূপ নেয়, যা কেবল শেষ মুহূর্তে উন্মোচিত হয়।